আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে আপিল করার নির্দেশ হাইকোর্টের। শাহবাগে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ। সর্বজনীন পেনশন প্রত্যয়ের বিরোধিতা করা শিক্ষকদের সাথে ওবায়দুল কাদের বৈঠক স্থগিত। অচলাবস্থা কাটছে না বিশ্ববিদ্যালয়ে। তালমাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন শুধু সমাবেশে, পরে 2 দিনের সফরে যাবেন টুঙ্গিপাড়া। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি চীন, জানালেন চীনা রাষ্ট্রদূত। বললেন, যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে। এবং সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা, কুশিয়ার আর পানি। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরও অবনতি। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভি প্রতি বৃহস্পতিবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। পাশাপাশি পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে সেভাবে থাকুক। রায় প্রকাশ হলে নিয়মিত আপিল দায়ের করার কথা জানান আদালত। এদিকে হাইকোর্টের দেওয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে সড়কে যান চলাচল বন্ধ হয়ে শাহবাগ অচল হয়ে পড়ে। বেলা 11:30টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে হলপাড়া, ভিসি চত্বর, টিএসসি হয়ে দুপুরে 12টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে ফার্মগেট শাহবাগ, শাহবাগ পল্টন মগবাজার রোড, শাহবাগ সায়েন্স ল্যাব রোড এবং শাহবাগ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচি প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে শিক্ষা নিকেতনদের সঙ্গে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে ওবায়দুল কাদের রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কথা বলা হচ্ছে। আজ সহ টানা 4 দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নিজামুল হক ভুইয়া গণমাধ্যমে একথা জানান। আমাদের মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় নেতা, ওনার সাথে আজ সকাল 11টায় আমাদের একটা বৈঠক হওয়ার কথা ছিল আমাদের প্রত্যয় স্কিম প্রত্যাহার, আমাদের সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে। তো রাষ্ট্রীয় একটি কাজে উনি ব্যস্ত থাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওনার বৈঠক আছে বিদায়, জরুরি বৈঠক আছে বিদায় এই সভাটি স্থগিত করা হয়েছে। তো আমরা অচিরেই আশা করি আমরা ডাক পাবো। পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা অনুষ্ঠানে যোগ দিতে কাল মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে 2 দিনের সফরে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স পরিচ্ছন্ন সহ নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
আওয়ামী লীগ সরকারের সাহস ও দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতু। এটির উদ্বোধনের 2 বছরেই নিরবিচ্ছিন্ন যোগাযোগে বদলে গেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাতায়াতের চিত্র। 2022 সালের 25 জুন পদ্মা সেতু প্রকল্পের সড়কপথ এবং 2023 সালের 10 অক্টোবর চালু হয় রেলপথ। বাকি ছিল নদী শাসনসহ কারিগরি কিছু কাজ। এখন প্রকল্পের সেসব কাজও সম্পন্ন হয়েছে। গত 30 জুন সেতুর সব কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। শুক্রবার প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মাওয়ায় সুধী সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে। পদ্মাপাড়ে তাই উৎসবের আমেজ। উত্তর থানা সংলগ্ন মাঠে সুধী সমাবেশের আয়োজনে প্রস্তুতি শুরু হয়েছে। একই মাঠে পদ্মা সেতুর সড়ক ও রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছিল। তাই এলাকা জুড়ে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মুন্সিগঞ্জে অনুষ্ঠান শেষ করে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ পৌঁছে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর 75-এর 15 আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রিয় নেত্রীকে গোপালগঞ্জে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন স্থানীয় নেতাকর্মীরা। আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা ফেস্টুন বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা তারা প্রস্তুতি নিয়েছি। পরদিন শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এরপর নবনির্মিত আধুনিক টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শনের কথা রয়েছে তার। প্রতি বছর ঈদের পরে সে একটা সাপোর্ট দেয়, সেই সাপোর্টটাই বোধহয় এভাবে একই অবস্থা। সেই সংসদের অধিবেশন শেষ করে 5টায় রওনা হবেন এবং রাত্রে এসে উনি এখানে রাত যাপন করবেন, পরের দিন চলে যাবেন। তা ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ ইনশাল্লাহ। আমরা প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমরা এই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি আছে চীন। যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে। এ প্রকল্প নিয়ে চীন প্রস্তাব দিয়েছিল, এখনও বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছে তারা। সকালে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাব আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু নিয়ে তৃতীয় পক্ষীয় আলোচনা সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে গৃহযুদ্ধ থামিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের দ্বার উন্মুক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। The Tista River is on the territory of Bangladesh, so that is your river. So whatever project regarding Tista River is purely on Bangladesh side to make decision, and the decision has to be respected by all parties. So that is what I can say at this stage. শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে করা মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী 14 আগস্ট দিন ঠিক করেছেন আদালত। সকালে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ. আউয়াল এ আদেশ দেন। এ মামলায় গত 1 জানুয়ারি ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেকে 30,000 টাকা করে জরিমানাও করা হয়। রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ 4 জনকে 1 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। কাজে আমার মনে হয় এই বিষয়ে আমার কিছু বলার নাই। আমার ট্যাক্সের ব্যাপারে আমি বলেছি, ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো মামলা করাই হয় নাই। কাজে ট্যাক্স ফাঁকির বিষয়টা আসলো কোথা থেকে এটাও বুঝতে পারতেছে না। আগামী 15 জুলাই থেকে সারা দেশে গ্যাস সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে বড় বন্যা হলে কি প্রস্তুতি থাকা দরকার সেটা নিয়ে ভাবছে সরকার। ভবিষ্যতে এই ক্ষয়ক্ষতি কমিয়ে আনার কাজ চলছে। তিনি বলেন, জ্বালানি খাতে বাজেটে 1086 কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা সুষ্ঠুভাবে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
যেখানে অর্থের কিছুটা ঘাটতি থাকে সবসময়, সেই জায়গাতে রাত দিন কাজ করাটাই অসম্ভব হয়ে যায়। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও খানিকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে আমাদের পায়রা শুরু হয়ে গেছে, আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা কুশিয়ারার পানি। বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রামে আকস্মিক বন্যার ফলে গবাদি পশু ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মানুষ। HM হামিমের রিপোর্ট। সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি। বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সোমবার থেকে জেলার বিভিন্ন উপজেলায় তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় 11টি উপজেলায় 97টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। এতে বন্যায় আক্রান্ত হয়েছে 1184টি গ্রামের 7,11,226 জন মানুষ। জেলার 653টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 8,460 জন মানুষ আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা ও কুশিয়ারা নদীর 5টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এবার সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় 2 উপজেলায় অন্তত 4,000 পরিবার পানিবন্দী হয়ে আছে। তলিয়ে গেছে ফসলি জমি সহ রাস্তাঘাট ও ঘরবাড়ি। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 10টি অংশের ভাঙনের তথ্য পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মুহুরী নদীর পানি বিপদসীমার নিচে নামতে শুরু করলেও বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে প্রবেশ করে পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। বাহাদুরবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট 11টি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। মানুষের বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে। ইতিমধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের প্রায় 100 পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে গত কয়েকদিনে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দ্বিতীয় দফায় বন্যায় প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আকস্মিক বন্যার ফলে গবাদি পশু শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মানুষ। গত 3 দিন ধরে পানি বাড়তেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে থাকা খুব কষ্টকর, রান্না বান্নাও করা যাচ্ছে না। ঘর পানি চলে গেছে, কোনো মতে আঁধি বাড়ি খেয়ে বস্তার মধ্যে আছে বসে থাকবো। গাইবান্ধা সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই করছে। এতে করে সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, শাহঘাটা ও ফুলদির উপজেলার কমপক্ষে 10,000 নিচু বাড়িতে পানি উঠেছে। এদিকে বন্যার পানির স্রোতে শাহঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের সাঁকো ভেঙে 22 গ্রামে বন্যা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বেড়ে চলছে যমুনা নদীর পানি। গত 24 ঘন্টায় যমুনা পানি সদর হাট পয়েন্টে 46 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে যমুনার পানি বেড়ে যাওয়ায় সদর, গাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে এই 5 উপজেলায় চরাঞ্চলের গ্রামগুলিতে ফসলি জমি প্লাবিত হতে শুরু করেছে। SM হামিম, মাই টিভি। দর্শক, এবার জামালপুরের ইসলামপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাইনুল ইসলাম। আসলে আপনি জানেন যে গত টানা 3 দিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিনিয়ত বাড়ছে নদ নদীর পানি। তারই ধারাবাহিকতা জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে আমি যদি একটু বলি যে গত 24 ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে। আমি এইখানকার দৃশ্য যদি একটু বলি যে আমার পিছনে যে একটি রাস্তা রয়েছে, এই রাস্তাটি কিন্তু পানির
তলিয়ে কিন্তু সড়কটি কিন্তু বিচ্ছিন্ন হয়েছেন এবং সাধারণ মানুষের কিন্তু চলাচলের দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। তবে এখানকার যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু তাদের কিন্তু দুর্ভোগটা কিন্তু আরও বেশি বলা যায়। যদিও আমি তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের পরীক্ষার সময় একটু অনেক সময় যাইতেও কিন্তু অনেক সময় একটু দেরি হয়। তবে আমি এই স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এইখানকার গোখাদ্য এবং শুকনো খাবার এবং সুপেয় পানির সংকটের খবরও কিন্তু তারা জানিয়েছেন। আমি আরেকটু যদি বলি যে আমি স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে বন্যার্থদের মাঝে যে ত্রাণের যে বিষয়টি, সেটি কিন্তু তারা তাদের কার্যক্রম কিন্তু অব্যাহত রেখেছেন বলে আমাকে জানিয়েছেন। জামালপুর ইসলামপুর থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে তথ্য। মাইনুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে রয়েছে মাই টিভি প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউ। প্রায় সব জায়গাতেই এখন জলাবদ্ধতা সমস্যা প্রবলভাবে দেখা দিয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে যাবৎ শত শত কোটি টাকা খরচ করলেও ঢাকাবাসী মুক্তি পায়নি জলাবদ্ধতা থেকে। বছরের পর বছর প্রতিকার ও ব্যবস্থার কথা বলা হলেও এ সমস্যার এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। জলাবদ্ধতা নিরসনে করণীয় কি, সেই মতামত দিয়েছেন নগরবাসী। আবু সাইদ উপর রিপোর্ট। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে আমি কথা বলবো তা হলো সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আর এ নিয়ে কি বলছে নগরবাসী তা জানতে হলে আমাদের দেখে আসতে হবে ছোট্ট একটি প্রতিবেদন। সামান্য ভারী বৃষ্টি হলেই রাজধানীর অধিকাংশ সড়ক ডুবে যায়। অনেক বাড়ি দোরগোড়ায় জমে থাকে হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি। পানিতে থই থই করছে রাজপথ, নৌকা চলতে দেখা যায় কখনো কখনো রাজপথে। জলাবদ্ধতায় যানবাহন চলতে না পারায় সৃষ্টি হয় তীব্র যানজট, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় রাস্তায়। জলাবদ্ধতার দুর্ভোগের মধ্যে অফিসসহ নিত্যদিনের কাজ করতে হয় নগরবাসীকে। বৃষ্টির ফলে জলাবদ্ধতার এমন বাস্তবতা যেন সহ্য করে নিয়েছে সবাই একরকম বাধ্য হয়েই। তাহলে প্রশ্ন হলো, ঢাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় কি, আর সেই পরামর্শই দিলেন নগরবাসী। খানা খন্দকে তো ভরেই গেছে, 3-4 ঘন্টায় আমাদের পানি সরায় না। সিটি কর্পোরেশনের কাজ করলে তো আর ভালো হতো। কেন মেয়র সাহেব এই কাজ করে না, কি কারণে করে না উনিই জানে আর আল্লাহ তাআলাই জানে। আমরা ময়লাগুলা যথাযথ জায়গা যদি ফেলতে পারতাম তাহলে এইগুলো আর হইতো না। খালি সিটি কর্পোরেশনকে দায়ী করলে হবে না। প্রায় কয়েক যুগ ধরে জলাবদ্ধতার দুর্ভোগ রাজধানীবাসীর জন্য যেন গা সওয়া হয়ে গেলেও সমস্যা দূরীকরণে বাস্তবভিত্তিক স্থায়ী কোনো সমাধান না হয় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা যেন নিয়মিত চিত্রে পরিণত হয়েছে। আধা ঘন্টা বৃষ্টি হইলে মনে হয় আমাদের এলাকাতে আরো মানে পানি হয়ে জায়গা পাই। প্রায় রাস্তা 12 ঘন্টায় পানিটা নামে না। পার যখন পানিটা লাগে পার চুলকায় আগে। বৃষ্টি কালকে, আজকেও পানি। কয়েকদিন পরে পরে কয়টা করে বালু উঠায় বস্তার ভিতরে, কোনো কাজ হয় না। জলাবদ্ধতার কারণে আমার একটা ছেলে 2টা মেয়ে। ছেলেটা ঢাকা কলেজে পড়ে, সে কলেজে যেতে পারতেছে না। পিছলাগায় পড়ে খাম্বার সাথে ধরছে, খাম্বা আর্থিং হয়েছিল, ওই আর্থিংয়ের শর্ট খেয়ে উনি মারা গেছে। কাগজে কলমে মাত্র 27টি খাল রয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বৃষ্টির পানি সরানোর জন্য আছে 25,000 কিলোমিটার খোলা ড্রেন এবং 4,000 কিলোমিটার ভূগর্ভস্থ ড্রেন। কিন্তু এসব ড্রেন পরিষ্কার থাকে না। 40 ভাগেরও বেশি ময়লা আবর্জনা জমে থাকে এসব ড্রেনে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ 3 জন মারা গেছেন। সকালে উপজেলার শালটি গোলাপপুর ইউনিয়নের উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে বাড়ির কাজ করতে গিয়ে হঠাৎই সেপটিক ট্যাঙ্কের গর্তে পড়ে যান দেলোয়ারা বেগম। তাকে বাঁচাতে গিয়ে ছেলে ইদা মিয়াও সেখানে পড়ে যান। এরপর ওই দুজনকে বাঁচাতে প্রতিবেশী ইবলুল মিয়া গেলে তিনিও ওই ট্যাঙ্কে পড়েন এবং 3 জনই সেখানে মারা যান। মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাঙ্ক থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে আপিল করার নির্দেশ হাইকোর্টের। শাহবাগে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ।
সর্বজনীন পেনশন প্রত্যয়ের বিরোধিতা করা শিক্ষকদের সাথে ওবায়দুল কাদের বৈঠক স্থগিত, অচলাবস্থা কাটছে না বিশ্ববিদ্যালয়ে। কাল মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন সুধী সমাবেশে। পরে 2 দিনের সফরে যাবেন টুঙ্গিপাড়া। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি চীন, জানালেন চীনার রাষ্ট্রদূত। বললেন, যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে। এবং সিলেটে আবারও টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে সুরমা কুশিয়ারার পানি, ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির আরও অবনতি। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।